সহ্য করতে পারছি না। বর্দা, বর্দা তুমি কোথায়? বর্দা, আমি কিছু সহ্য করতে পারছি না। নিশ্চয়ই তো মানুষগুলো একটার পর একটা গাড়ি একটার পর একটা বাড়ি ভেঙে পড়ছে। এখান থেকে পানি সরে পড়া, এখান থেকে শান্ত হয় তুই, শান্ত ভালো করে চোখ খুলে দেয় ভাই। কোন গাড়ি কোন মানুষকে চাপা দিচ্ছে না, কোন বাড়ি ভেঙে পড়ছে না। এগুলো সত্য কল্পনা ভাই। কিন্তু মনে হচ্ছে গাড়ি আমাকে মারবে বলে ছুটে আসছে। আমাকে মারবে বলে ছুটে আসছে। আমি কি কোনোদিন ভালো হবো না? বর্দা হবি রে ভাই, হবি। আমি তোকে সুস্থ হয়ে তুলবই। কিন্তু ডাক্তারবাবু বলেছে অনেক টাকা লাগবে। বর্দা সে নিয়ে তোকে ভাবতে হবে রে ভাই। মনে রাখিস তোর বর্দা কিন্তু এখনো বেঁচে আছে। আরে ভাই, প্রয়োজন হলে আমি আমার একটা তোকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমার কণ্ঠ থেকে আমার গান হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমার কবিতা, হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে। আমার স্বপ্নগুলো একটা করে হারিয়ে যাচ্ছে। আমার জীবন থেকে আমার স্বপ্নগুলোকে একটা করে হারিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখিস না রে ভাই, স্বপ্ন দেখিস না। তোকে স্বপ্ন দেখতে বারণ করেছে রে ভাই। ওই স্বপ্ন দেখতে দেখতে তোর মাথার শিরা উপশিরা গুলো সবচেয়ে চোট পাকিয়ে যাবে রে ভাই। স্বপ্ন ছাড়া আমি তো বাঁচবো না বর্দা। ওই স্বপ্ন ছাড়া আমি তো বাঁচবো না। এই স্বপ্নে দাঁড়াও, চলে যাও না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। সম্প্রদান করে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজ আমি পূরণ করবো। হ্যাঁ,
এখানে দাঁড়িয়ে একদম আমার বক বক করলে চলবে না। ও ভাই শান্তনু, তুমি একবার প্যান্ডেলটা কি দেখো তো। এই ভাই চিরঞ্জি, তুই একবার আমার সঙ্গে দেখা করে যাবি। যেহেতু যেদিকটা না দেখাবো সেদিকটাই ফাঁকা। আরে এই তো একে একে নিমন্ত্রিত অতিথিরা সবাই আসতে শুরু করে দিয়েছে। ইচ্ছা তো আমার মাথায় নেই, আমি পরের টোকরটাই কিনতে ভুলে গেছি। সত্যিই বাতাসি, তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আমার ওই মা মরা মেয়েটাকে তুমি ছোটবেলা থেকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে গড়ে তুলেছো। তোমার ঋণ আমি আকাশে প্রচন্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে, কিন্তু জীবনদার বাড়ি থেকে তো জল এখনো এসে পৌঁছলো না। তবে কি পথে বৃষ্টিতে তারা কোথাও আটকে পড়েছে? এসে গেছি। আমি আমার নিজ ভাই জিতেন্দ্র একসাথে চলে এসেছি। এসে আমাদের জল টিফিন সব খাওয়া হয়ে গেছে। আরে এসে জীবনদা, এত দেরি হলো কেন? তুমি তো জানো জিতের শরীরটা খারাপ হয়, গত পরশুকে আমি হাসপাতালে ভর্তি করেছি, তাই ওকে দেখে ফিরতে আমার দেরি হয়ে গেল। কেন, কি হয়েছে জিতে? তেমন কিছু সামান্য একটু মারবে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। এখন বলো তো আমাকে কি কি করতে হবে? কিছু করতে হবে না, খাবো দাবো আর ঘুরে বেরো। আচ্ছা বিয়ের লগ্ন কথা সে কি 9টা বাজতে চললো, বরযাত্রী এখনো কেউ যে এলো না। আরে এসে যাবে। হ্যাঁ, আমি আকাশকে পাঠিয়েছি বরপক্ষকে নিয়ে আসার জন্য। তোমরা কোনো চিন্তা করো না। চলার পথে চলে যায় ওই পবিত্র ভাস্কর দাদা, যে দেখি সবাই অন্তরে এই ভারতের দিকে, এই মোর সোনার ভারতবর্ষ, যার শিশির যশোরা সজ্জায় স্নান করে উদ্ভাসিত হয় এক নূতন প্রভা, নামতার নেতাজি সুভাষ। যৌবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে হুঙ্কারকে বলে উঠেছিল, "You give me blood and I will give you freedom." তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ওরে মা, আজকে তুমি দেবার মতো আমার কিছুই নেই, তাই আজ তোকে দিলাম আমার প্রাণ ভরা আসি। আলো সকল দিকে জানাই আমাদের যুব সমাজকে, আমরা ঈশ্বরের কাছে করো
যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয়ে নতুন প্রশ্ন করার সংখ্যায় হাহাকার করে কাঁদছে, আর তার নারী জীবনে মান সম্মান রক্ষার্থে এখনো আপনার এই বিয়ে বাড়ির প্যান্ডেলে বসে কোকড়া শেখাচ্ছেন। লজ্জা করছে না? লজ্জা করছে না? এখনো বিয়ে বাড়ির প্যান্ডেলে বসে থেকে আপনাদের লজ্জা করছে না? ঠিক শতধিক এটাই ভারতবর্ষের চরমতম লজ্জা। লজ্জা লজ্জা। ঈশ্বর ঈশ্বর, এই মেয়েটা তোমার কাছে কি অপরাধ করেছে? ঈশ্বর, যে প্রথমের আগেই তুমি বিসর্জনে পাঠিয়ে পাঠিয়ে দিলে, বলুন ঈশ্বর কি ক্ষতি তোমার করেছিল? তোমার ক্ষতি জীবনে রাখই নদী, পার হয় তোমাকে ভুলে দুর্বল মানুষ যদি। এই প্রযুক্তিবিদ্যার যুগে, এই বিজ্ঞানের যুগে একটা ফুলের মতো মেয়ের জীবন নষ্ট হতে বলছে। না না, এই কিছুতেই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। তোমরা কেউ কি পারো না আমার এই জোনাকি মায়ের স্মৃতিতে লাল টকটকে এক চিলতে সিঁদুর দেখতে? পারো না, তোমরা কেউ পারো না। জীবন, তুমি কি পারো না? মেজো ভাই জিতেন্দ্রের সঙ্গে ওই জোনাকি মায়ের বিয়ে দিতে? হ্যাঁ পারি। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কাউকে না তো কাউকে পারতেই হবে। আমার মেজ ভাই জিতেন্দ্র চলি মানুষের জন্যে জীবনের জন্যে পারে দূরে দাঁড়িয়ে আমি সব কথাই শুনেছি দাদা। ওই ঈশ্বরের কাছে মানব জীবনে ঋণ শোধের এই অমূল্য সুযোগ আমি মাথা পেতে। ওই সময়ের সুখটা এতক্ষণে বন্ধ হয়ে গেছে। আরে বাবা, ওই বিয়ে বাড়িতে এতক্ষণে চলছে শুধু কান্নার রোল। আরে ওই শয়তানি জোনাকি, ওই স্বামী একদিন আমার এই গালে খাস করে একটা চড় মেরেছিল। ওর ওই হাতের পাঁচটা আঙুলের তার যেন আমার এই গালে এখনো বসে আছে। আর ওর বাপ মদন সেটা থেকে বলেছিল যে চড় মেরেছে, বেশ করেছে। আর তাই তো তারই প্রতিশোধ নিতে আমারই অফিসে কর্মরত মদনের বহু জায়গায় পেশারের ট্যাবলেট খাইয়ে দিয়ে ওর পেশাটাকে বাড়িয়ে দিয়ে ওর হাতটাকে আমি একেবারে ফেল করিয়ে দিলাম। আর আমিও বেশ করলাম। কিচ্ছু বেশ করেন নেই, কারণ গন্ডগোল করে ফেললে। কি বলতে চাও তুমি? আমি ঠিকই বলতে চাই। ঘটনা শুনে বুঝতে পেরেছিলাম এর পেছনে নিশ্চয়ই আপনার হাত আছে। তাহলে সব করে কি লাভ পেলেন জামাই বাবু? ও শালা বাবু, ওই জোনাকির বিয়েটাকে আমি একেবারে না আপনাকে পারেননি। জোনাকির বিয়ে আপনি আপনাকে পারেননি। শালা বাবু। এবারে মেজো ভাই জিতেন্দ্র জোনাকিকে উদ্ধার করে প্রমাণ করে দিল মানুষের জন্য। কি বলছো তুমি? Yes! একদম ঠিক কথাই বলছে। 10,000 টাকা
সকল স্বপ্নগুলোকে হতাশার সংকটকে